রাজস্থানের একটি পুরানো কাঁচা রাস্তা, যার দুধারে শুকনো ঝোপঝাড় এবং সামান্য সবুজের আভা শুকে দিচ্ছিল। আকাশ ধুলো আর মেঘে ভরা ছিল এবং বহুদূর পর্যন্ত কোনো শহরের কোলাহল ছিল না। জায়গাটি ছিল বুদি, একটি ছোট শান্ত গ্রাম যেখানে সময় যেন থমকে গিয়েছিল। একটি ঝকঝকে সাদা এসইউভি গাড়ি হঠাৎ থেমে গেল। ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ এলো এবং তারপর ধোঁয়া বের হতে লাগল। গাড়ি থেকে নামলেন এক মহিলা, দ্রুত চলন, উঁচু হিলের জুতো, সাদা সিল্কের শাড়ি এবং হালকা মেকআপে তিনি একেবারে কর্পোরেট জগতের প্রতিচ্ছবি। তার নাম অন্যা কাপুর, মুম্বাইয়ের একজন বিখ্যাত তরুণী ব্যবসায়ী, কাপুর মিডিয়াটেকের সিইও। অন্যা ফোন বের করলেন, কিন্তু এখানে নেটওয়ার্ক ছিল না। কপালে ভাঁজ পড়ল, তবে মুখে সেই চেনা অহংকার ছিল। তিনি চশমা খুলে চারদিকে তাকালেন। নিস্তব্ধতা, ধুলো এবং গরম বাতাস। ঠিক সেই সময় সামনে থেকে একটি সাইকেল আসতে দেখা গেল। একজন রোগা পাতলা যুবক, কপালে ঘাম, কাঁধে খেজুরের ঝুড়ি এবং চোখে এমন এক শান্তি যা শহরে পাওয়া কঠিন। তিনি ছিলেন রবি শর্মা, একজন স্থানীয় কৃষক যিনি ক্ষেত থেকে ফিরছিলেন। এই শুনুন, অন্যা উঁচু স্বরে ডাকলেন। কণ্ঠে ছিল আদেশ, অনুরোধ নয়। রবি থামল। সাইকেলটি একপাশে দাঁড় করিয়ে বিনা দ্বিধায় তার দিকে তাকাল। গাড়ি খারাপ হয়ে গেছে, আপনি কি কোনো মেকানিকের খোঁজ জানেন? রবি তাড়াহুড়ো না করে গাড়িটির দিকে তাকাল, তারপর চোখ তুলে তার দিকে চাইল। ধোঁয়া ইঞ্জিন থেকে বেরোচ্ছে, মনে হয় জলের অভাব হয়েছে, আমি দেখতে পারি। ঠিক আছে, টাকা নিয়ে নেবেন। অন্যা দ্রুত জুড়ে দিলেন, যেন প্রতিটি জিনিসের দাম আগে ঠিক করে নেওয়া জরুরি। রবি মুচকি হেসে বলল, আমি টাকার জন্য নয়, সাহায্যের জন্য দেখব। অন্যা চমকে গেলেন, শহরে কেউ স্বার্থ ছাড়া কিছু করে নাকি? দেখুন, আমি এখানে কারো করুণার জালে জড়াতে পারি না, আমি যা কিছু নিজের পরিশ্রমের জোরে। রবি শান্ত স্বরে বললেন, আমি কি এমন কিছু বলেছি? অন্যা কিছু বলার আগেই রবি বনেট খুলে দিলেন। তিনি ঝুঁকে জলের পাইপ চেক করলেন এবং বললেন, ইঞ্জিন গরম আছে, এখন এটিকে ঠান্ডা হতে দিন, তারপরে কিছু করা সম্ভব হবে। অন্যা মোবাইল আবার দেখলেন, এখনও নো সিগন্যাল। তিনি রাগে গাড়ির দরজা বন্ধ করলেন এবং একপাশে গিয়ে ছায়ায় দাঁড়ালেন। রবি সাইকেল তুললেন যেন চলে যাবেন। দাঁড়ান, অন্যা বললেন, এখন আমি কি করব? এখানে তো কোনো হোটেল বা ধাবাও দেখা যাচ্ছে না। রবি তার চোখে তাকালেন। শহরের ক্লান্তি, নিরাপত্তাহীনতা এবং অহংকার একসাথে উপচে পড়ছিল। আমার বাড়ি কাছেই, যদি চান তাহলে এক রাত ওখানেই কাটাতে পারেন, কাল সকালে গাড়িটি আবার দেখব। অন্যার সন্দেহ হল, একজন অচেনা মানুষ, গ্রামের, আর সেও একা, একটি মাটির বাড়িতে রাত কাটাবে। আপনি বলতে চাইছেন, আপনি চান আমি একটি ঝুপড়িতে থাকি? ঝুপড়ি নয়, ঘর, দেয়াল মাটির, কিন্তু মন পাথরের নয়, রবি বললেন এবং সাইকেল নিয়ে এগিয়ে গেলেন। অন্যা সেখানেই দাঁড়িয়ে রইলেন। হাই হিলসে মাটি লেগে যাচ্ছিল এবং বাতাসে উড়ন্ত ধুলোয় তার শাড়ি নোংরা হচ্ছিল। তিনি ঘাবড়ে গেলেন। গাড়ি বন্ধ, নেটওয়ার্ক নেই, কেউ আপনজন নেই, এবং সামনে সেই রাস্তা যা হয়তো শুধু একাকিত্বের দিকে যাচ্ছিল। তিনি একটি লম্বা শ্বাস নিলেন, তারপর আওয়াজ দিলেন, ঠিক আছে, আমি চলি। রবি থামলেন, না হেসে মাথা নাড়ালেন এবং বললেন, রাস্তা পিচ্ছিল, সাবধানে চলবেন। তারা দুজন গ্রামের দিকে হাঁটতে শুরু করলেন। রাস্তায় গুলেরের গাছ, পিপলের ছায়া এবং ধুলো ভরা বাতাস তাদের সঙ্গ দিচ্ছিল। অন্যার কাছে সবচেয়ে অদ্ভুত লাগছিল গরুর আওয়াজ, মাটির গন্ধ এবং সবচেয়ে বেশি রবির নীরবতা। আপনি প্রতিটি কথার উত্তর এত সোজাসুজি দেন কেন? অন্যা নীরবতা ভাঙলেন। কারণ শহরের মতো এখানে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা শেখা হয়নি, রবি উত্তর দিলেন। অন্যা বুঝতে পারলেন না এটা একটি উত্তর ছিল নাকি একটি আয়না। কিছুক্ষণ পরে তারা একটি ছোট বাড়ির কাছে পৌঁছালেন। দেয়াল মাটির, ছাদে শুকনো ঘাসের স্তর এবং বাইরে একটি তুলসী গাছ। একটি কুকুর ঘেউ ঘেউ করল, কিন্তু রবি ইশারায় তাকে শান্ত করে দিলেন। এটা আপনার বাড়ি? অন্যা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, যেখানে এবার আপনি রাত কাটাবেন, রবি কোনো আত্মগৌরব ছাড়াই বললেন। অন্যার মুখে তখনও সন্দেহ ছিল, কিন্তু তিনি ক্লান্ত ছিলেন। ভেতরে পা রাখলেন। একটি ছোট ঘর, একটি দড়িতে ঝোলানো দুটি চাদর, এক কোণে পুজোর জায়গা যেখানে ভগবান শিবের মূর্তি ছিল এবং আগরবাতির গন্ধ ছড়িয়েছিল। রবি একটি মাদুর নিচে পাতলেন এবং বললেন, আরাম করুন, আমি খাবার বানাচ্ছি। আমি বাইরের কিছু খাই না, আমার অ্যালার্জি হতে পারে, অন্যা বললেন। ভাত, মুগ ডাল আর একটু ঘি, অ্যালার্জি হয় না, শান্তি হয়, রবি উত্তর দিলেন। তিনি রান্নাঘরের দিকে চলে গেলেন।
অন্না জানালার কাছে বসে রইলেন। বাইরে অন্ধকার নেমে এসেছিল। তার শাড়ি তখনও নোংরা ছিল, জুতোয় মাটি ভরা ছিল। কিন্তু যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি বিরক্ত করছিল তা হল রবির শান্তি। এত নীরবতার মধ্যে এত কিছু কিভাবে বলা যেতে পারে? রবির রান্নাঘর খুব সাধারণ ছিল। এক কোণে মাটির চুলা, পাশে কাঠ এবং দেয়ালে কিছু মশলার থলি ঝোলানো ছিল। একটি পিতলের থালায় ধোয়া মুগ ডাল রাখা ছিল এবং একটি স্টিলের পাত্রে চাল ভিজছিল। তিনি চুপচাপ রান্না করতে লাগলেন। অন্না ঘরে বসে ছাদের দিকে দেখছিলেন। সেখানে ঘাস পাতার স্তরের ফাঁক দিয়ে ধোয়া ধীরে ধীরে উপরে উঠছিল। তার শাড়ি তখনও নোংরা ছিল এবং জুতো আর কোনো কাজের ছিল না। মোবাইলে তখনও নো সিগন্যাল দেখাচ্ছিল। কিছু মিনিট পরে রবি একটি স্টিলের ট্রেতে খাবার নিয়ে এলেন। দুটি বাটিতে ডাল ভাত, একটু আচার এবং একটি মাটির পেয়ালা, যাতে গরম জল ছিল। এটা কি? অন্না জলের দিকে ইশারা করলেন। তুলসী আর সুঠের জল। এখানকার বাতাস ভারী হয়, এতে গলা ঠিক থাকে। অন্না অনিচ্ছা সত্ত্বেও বাটিটি তুললেন। তিনি শুধু নিয়ম রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু যেই তিনি প্রথম গ্রাস নিলেন, কিছু অদ্ভুত ঘটল। ডালের উষ্ণতা, ঘিয়ের সুগন্ধ এবং ভাতের সারল্য যেন তার ভেতরে কিছু খুলে দিল। স্বাদ খুব সাধারণ ছিল, কিন্তু খুব খাঁটি। তিনি দ্বিতীয় কামড় নিলেন, এবার কোনো অভিযোগ ছাড়া। রবি কিছু বললেন না। তিনি তার অংশের খাবার এক কোণে বসে চুপচাপ খাচ্ছিলেন। আপনি সব বিষয়ে এত শান্ত থাকেন কি করে? অন্না হঠাৎ জিজ্ঞেস করলেন। শান্ত থাকা আমি শিখিনি, শুধু গোলমাল করা কখনো জরুরি মনে হয়নি। রবি ওপরে না তাকিয়ে উত্তর দিলেন। আপনার কি কখনো রাগ হয় না? হয়, কিন্তু রাগে কিছু নষ্ট হয়, সমাধান কিছু হয় না। অন্যার মনে হল যেন এই কথাগুলি বই থেকে নেওয়া, কিন্তু রবির কণ্ঠে কোনো মেকি ভাব ছিল না, কোনো ভান নেই। খাওয়ার পরে রবি থালা বাসন ধুলেন এবং পুজোর জায়গায় একটি প্রদীপ জ্বালালেন। তারপর একটি পুরানো রেডিও অন করলেন, যাতে মৃদু সুরে কোনো ভজন বাজছিল, শিবহং শিবহং। অন্না এখনও জানালার কাছে বসেছিলেন। বাইরে রাত গভীর হয়ে গিয়েছিল। দূরে কোথাও কোনো কুকুরের ডাকার আওয়াজ আসছিল এবং মাঝে মাঝে বাতাসে ঘাসের গন্ধ ভেসে আসছিল। আপনি একা থাকেন? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, বাবা মা অনেক আগেই চলে গেছেন। কিছু আত্মীয় স্বজন আছে, কিন্তু সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। অন্য কেউ নেই। না, অন্য কারো প্রয়োজনও হয়নি। একাকিত্ব খারাপ নয়, যদি আপনি নিজের সাথে বন্ধুত্ব করতে পারেন। অন্না এই কথাটি বুঝতে পারলেন না। তার তো সবসময় মানুষের প্রয়োজন ছিল। কাজের জন্য দল, ব্যক্তিগত জীবনে সমর্থন, বাইরে দেখানোর জন্য বন্ধু। আপনার কাছে তো ইন্টারনেটও নেই, আপনার কি বোর লাগে না? রবি হাসলেন। বোর সেই হয় যার নিজেকে দেখার মতো কিছু থাকে না। আমার কাছে বই আছে, জমি আছে, আকাশ আছে, আর কখনো কখনো নীরবতাও। অন্না চুপ হয়ে গেলেন। তার কাছে উত্তর ছিল না। রবি একটি পুরানো বাক্স খুললেন। সেখান থেকে একটি লেপ বের করলেন এবং অন্যার দিকে এগিয়ে দিলেন। এটি আপনার জন্য, রাতে ঠান্ডা হয়ে যায় এখানে। ধন্যবাদ। অন্না প্রথমবার একটু বিনম্র স্বরে বললেন। আপনি চাইলে এখানে চৌকিতে শুতে পারেন, আমি বাইরে বারান্দায় ঘুমাবো, আপনার কষ্ট হবে না। না, শহরের মানুষ কষ্টকে ভয় পায়, গ্রামের মানুষ তো তাকেই জীবনের অংশ মনে করে। তিনি বাইরে চলে গেলেন। ঘরে এখন শুধু প্রদীপের শিখা ছিল এবং বাতাসে জ্বলা কর্পূরের হালকা গন্ধ। অন্না চৌকিতে শুয়ে রইলেন। তার ঘুম আসছিল না, কিন্তু প্রথমবার এই ঘুমের অভাব অস্থিরতা থেকে নয়, বরং এক অপরিচিত শান্তি থেকেছিল, যা তাকে বিচলিত করছিল। তিনি ঘরের দেয়াল দেখলেন। সেখানে একপাশে রবীন্দ্রনাথের একটি কবিতা হাতে লেখা ছিল, যা তুমি শুনতে পাওনি তা নীরবতায় বলে দিলাম আমি। পাশে একটি টেবিলের ওপর কিছু বই রাখা ছিল, ভগবদ্ গীতা, সিদ্ধার্থা বাই হারমান হেসে, দ্য প্রফেট বাই কাহলিল গিব্রান। এই লোকটি আসলে কে? অন্না মনে মনে ভাবলেন। সকাল হতে আর বেশি দেরি ছিল না। অন্নার প্রথমবার মনে হল কিছু গল্প বইতে নয়, মাটিতে পাওয়া যায়, আর তিনি হয়তো তেমনই একটি গল্পের প্রথম পাতায় ছিলেন। ভোরের প্রথম কিরণ যখন মাটির ছাদের ফাটল দিয়ে ঘরে নামতে লাগল, তখন অন্নার ঘুম ভাঙল। এটি কোনো গভীর ঘুম ছিল না, বরং এমন এক সচেতন শান্তি ছিল, যা তাকে ভেতর থেকে ক্লান্ত নয়, বরং হালকা অনুভব করাল। চৌকির পাশে একটি মাটির সুরাহি রাখা ছিল, তার পাশে একটি স্টিলের গ্লাস। গ্লাসে তখনও হালকা ঠান্ডা জল ছিল, এবং না জানি কেন সেই জলেও তিনি কিছু আপনত্ব অনুভব করলেন। তিনি উঠলেন,
চুল বাঁধলেন এবং ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। বাইরের দৃশ্যটি চমকপ্রদ ছিল। রোদ এখনও হালকা ছিল এবং তার সামনে একটি ছোট বাগান বিস্তৃত ছিল। কিছু ঢেঁড়স, কিছু ধনেপাতা এবং কিনারায় দুটি সূর্যমুখী গাছ। বাতাসে মাটিরও গন্ধ ছিল এবং দূর থেকে কোনো মন্দিরের ঘণ্টা বাজার শব্দ আসছিল। রবি সেখানেই সামনে বসেছিলেন, একটি পিতলের থালায় গম পেষছিলেন। তিনি মনোযোগমগ্ন ছিলেন, যেন এই কাজেও কোনো সাধনা আছে। অন্যা কিছু বলার আগেই রবি তার দিকে তাকালেন এবং হাসলেন। আপনি তাড়াতাড়ি জেগে গেছেন। গ্রামে সূর্য ওঠার আগের সময়টা সবচেয়ে শান্ত হয়। শহরে তো এই সময়টা অ্যালার্ম আর কফি মেশিনের মধ্যে কোথাও হারিয়ে যায়। অন্যা অনায়াসে বললেন, এখানে অ্যালার্মের প্রয়োজন হয় না, পাখির ডাকি যথেষ্ট। ঠিক সেই সময় একটি কোকিল পাশের গাছে ডেকে উঠল এবং যেন উত্তরে রবি পিষতে বন্ধ করে বললেন, চলুন আজকের সকালের জলখাবার বানাই। রান্নাঘরে আজ কিছু আলাদা তৈরি হচ্ছিল, বাজরার পরোটা, মাখন এবং গুড়ের সাথে। অন্যা চমকে গেলেন, কারণ এই 7 দিনই তার শৈশবে এক দিদিমার বাড়িতে খেয়েছিলেন, অনেক বছর আগে, যখন তিনি এখনও অন্যা ছিলেন, কাপুর মিডিয়া টেক নন। আপনি রান্না করতে পারেন কি করে? তিনি জিজ্ঞেস করলেন। যখন কেউ সাথে থাকে না তখন নিজেকেই রান্না করা শেখাতে হয়। তাছাড়া রুটি তৈরি করা একটি শিল্প, আর প্রতিটি শিল্প সাধনা থেকে আসে। আপনি সাধু নাকি? না, আমি শুধু একজন কৃষক। কিন্তু জীবনকে ভালোবাসতে পারা যদি সাধুতা হয়, তবে হ্যাঁ। জলখাবার খাওয়ার সময় অন্যা লক্ষ্য করলেন, এই খাবারে কোনো মশলার স্তর ছিল না, কোনো অসাধারণ স্বাদ নেই, কিন্তু তবুও প্রতিটি গ্রাস তার ভেতর পর্যন্ত যাচ্ছিল, যেন শরীর নয়, আত্মাকে খাবার মিলছিল। আপনার বাড়িতে এই সব বই, ওই রবীন্দ্রনাথের কবিতা, গীতা, গিবরান, আপনি কি কলেজে গিয়েছিলেন? না, স্কুলও অসম্পূর্ণ ছিল, কিন্তু পড়াশোনা বইয়ের নয়, প্রয়োজনের হয়। খেতে একাকিত্ব অনেক হয়, আর একাকিত্বের সাথে বন্ধুত্ব করার জন্য বই সবচেয়ে ভালো মাধ্যম। কিন্তু এইসব আপনি কি করবেন? বই, চিন্তা, দর্শন, একজন কৃষকের এগুলি নিয়ে কি কাজ? রবি পরোটার শেষ টুকরোটি ভাঙলেন এবং ধীরে ধীরে বললেন, কৃষক শুধু জমি চাষ করে না, কখনো কখনো সে আত্মাও চাষ করে, নিজের ভেতরের এবং অন্যদেরও। অন্যার কথার উত্তর তার কাছে ছিল না, কিন্তু তার মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই প্রশ্ন যা বহু বছর ধরে চাপা পড়েছিল, যা কখনো তার কর্পোরেট মিটিংয়ে জায়গা পায়নি। আপনি কি কখনো গ্রাম ছেড়ে যাওয়ার কথা ভাবেননি? ভেবেছিলাম, অনেক বছর আগে, যখন মনে হতো যে পৃথিবী বড় এবং আমি খুব ছোট। কিন্তু তারপর জানলাম যে বড় শহরগুলিতে বড় ভিড় এবং তাতে ছোট হওয়া আরও কঠিন। আপনার মতো চিন্তাভাবনার মানুষ যদি শহরে থাকে, তাহলে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, নয়তো পরিবর্তন হয়ে নিজেরাই সেই একই হয়ে যাবে। রবি কোনো বিদ্রূপ ছাড়াই বললেন। এই কথোপকথন আর কোনো পরিচয়ের রইল না। এটি দুটি জগতের সংঘাতের নয়, বরং দুটি দৃষ্টিভঙ্গির সন্ধানের অংশ হয়ে উঠেছিল। অন্যা এখন রবিকে শুধু একজন কৃষক হিসেবে দেখছিলেন না, বরং একটি রহস্যের মতো দেখতে শুরু করেছিলেন। এমন একজন ব্যক্তি যিনি অনেক কিছু জানেন, কিন্তু সব কিছু বলেন না। ঠিক সেই সময় রবি উঠে একটি পুরানো বাক্স খুললেন এবং তা থেকে একটি ছোট জিনিস বের করলেন, একটি সাদা রুমাল। সেই রুমালটি পরিষ্কার পরিচ্ছন্ন, তখনও হালকা ল্যাভেন্ডারের গন্ধে ভেজা ছিল। এটা সম্ভবত আপনার ছিল। কাল যখন আপনি গাড়ি থেকে নেমেছিলেন তখন ঝোপে পড়ে গিয়েছিল। আমি ধুয়ে শুকিয়ে দিয়েছি, এখনও একটু ভেজা। অন্যা অবাক হয়ে গেলেন। সেই রুমালটি তার প্রিয় ব্র্যান্ডের ছিল, যা তিনি কেবল কর্পোরেট ইভেন্টে ব্যবহার করতেন। আপনি এটা কেন তুলে রাখলেন? কারণ যা কিছু পড়ে যায় তাকে তুলে নেওয়া আমার অভ্যাস, তা সে রুমাল হোক বা সম্পর্ক। এই বাক্যটি যেন সময়কে থামিয়ে দিল। কিছু মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। তারপর রবি হালকা স্বরে জিজ্ঞেস করলেন, আপনার বাবার নাম দেব কাপুর ছিল, তাই না? অন্যা চমকে গেলেন। তার হৃদয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল। আপনি আমার বাবাকে কিভাবে জানেন? রবি কোনো উত্তর দিলেন না। তিনি দাঁড়িয়ে রইলেন, যেন তার নীরবতাই উত্তর। অন্যার ভেতরে কোনো স্তর খুলে যাচ্ছিল। এই লোকটি কে? এই ঘর এত শান্ত কেন? এই নাম, এই রুমাল এবং এখন বাবার উল্লেখ। তার ভেতরের কৌতূহল ধীরে ধীরে সেই শান্ত পরিবেশকে ভেদ করছিল, এবং তিনি জানতেন, পরের কথা, পরের নাম, পরের সত্য তার পুরো জগৎ পাল্টে দিতে পারে। রবির সেই বাক্য, আপনার বাবার নাম দেব কাপুর ছিল, তাই না?
ঘরের মধ্যে কোনো প্রতিধ্বনির মতো ছড়িয়ে গেল। বাইরে হালকা রোদ এখন তীব্র হয়ে উঠেছিল, কিন্তু অন্যার মনে হল যেন সময় থমকে গেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাতের আঙুল অজান্তে কাঁপতে লাগল। আপনি তাকে কিভাবে জানেন? তার স্বর আগের চেয়ে অনেক মৃদু ছিল, কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো ফুটছিল। রবি তখনও চুপ ছিলেন, তার চোখ পুকুরের মতো স্থির কিন্তু গভীরতা নিয়েছিল। কিছু মুহূর্ত পরে তিনি ধীরে ধীরে ভেতরে গেলেন এবং একটি পুরানো কাঠের আলমারি থেকে একটি ফটো ফ্রেম বের করলেন। ফ্রেমে দুজন লোক দাঁড়িয়েছিলেন, একজন যুবক রবি এবং অন্যজন দেব কাপুর। অন্না ছবিটি দেখেই শ্বাস টেনে নিলেন। সেই একই মুখ, সেই একই হাসি, সেই একই চোখ যা তিনি তার শৈশব থেকে দেখতেন। এটা এটা কোথা থেকে পেলেন আপনি? অন্যার কণ্ঠ এখনও কাঁপছিল। এটা আমি পাইনি, এটা আমাকে দেওয়া হয়েছিল, রবি শান্তভাবে বললেন। আপনার বাবা নিজেই আমাকে দিয়েছিলেন, যেদিন তিনি আমার জীবন বাঁচিয়েছিলেন, অথবা বলা যায় যেদিন আমি তার জীবন বাঁচিয়েছিলাম। এতক্ষণ রবি শান্ত ছিলেন, কিন্তু এখন তার স্বর একটি পুরানো ক্ষত খুঁড়ে বাইরে আসছিল। সেটা ছিল বর্ষার সন্ধ্যা, প্রায় 10 বছর আগে। আমি ক্ষেত থেকে কাজ করছিলাম যখন একটি জোরে আওয়াজ শুনলাম। দৌড়ে গিয়ে দেখি একটি গাড়ি উল্টে গেছে এবং তাতে একজন লোক আটকে আছেন। অন্না এখন চুপ ছিলেন, তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল। আমি তাকে বের করলাম। রক্ত অনেক গড়িয়েছিল, কিন্তু জ্ঞান ছিল। আমি তাকে আমার পিঠে তুলে নিলাম এবং পুরো 2 কিলোমিটারের চড়াই পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিলাম। ডাক্তাররা বললেন আর কিছুক্ষণ দেরি হলে তিনি বাঁচতেন না। অন্না চোখ বন্ধ করলেন। শৈশবে একবার তার বাবা বলেছিলেন যে তিনি একটি দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন, কিন্তু তিনি কখনো বিস্তারিত কিছু বলেননি। তার যখন জ্ঞান ফিরল, তিনি আমার নাম জিজ্ঞেস করলেন আমি কে, কি করি। তারপর তিনি বললেন তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু এমন চোখ প্রথমবার দেখেছেন যা না চেয়েই সাহায্য করতে পারে। রবি ফটোটি আবার টেবিলের ওপর রাখলেন। সেই দিনের পর তিনি আরও 2 বার এসেছিলেন। প্রথমবার যখন তিনি আমাকে শহরে ডেকে চাকরি এবং পড়াশোনার প্রস্তাব দিলেন, আর দ্বিতীয়বার যখন তিনি বললেন যদি কখনো তার মেয়ে জীবনে পথ ভুলে যায় তবে আমাকে তার সাহায্য করতে হবে। অন্না স্তব্ধ হয়ে গেলেন। তিনি আপনাকে আমার কথা বলেছিলেন? নাম দিয়ে নয়, তবে বিশ্বাস দিয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন সে শহরে বড় হবে, বড় স্বপ্ন দেখবে, কিন্তু হয়তো তার শেকড় থেকে দূরে সরে যাবে। যদি কখনো সে ভেঙে পড়ে, তবে তুমি তাকে তার মাটির গন্ধ ফিরিয়ে দিও। অন্যার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সেই অশ্রু শুধু অনুতাপের ছিল না, সেই অশ্রু সেই স্বস্তিরও ছিল যা তিনি অনুভব করছিলেন। তিনি সেই পুরুষকে মনে করতে লাগলেন যিনি তাকে একা বড় করেছেন, শিখিয়েছেন যে পৃথিবীর সাথে কিভাবে লড়তে হয়, কিন্তু কখনো বলেননি যে জীবনে থামাটাও একটি শিল্প। আপনি এই কথাটা এত বছর কেন লুকিয়ে রেখেছিলেন? তিনি জিজ্ঞেস করলেন। কারণ সত্যিটা ততক্ষণ বলা হয় না যতক্ষণ না অন্য পক্ষ তা শোনার জন্য প্রস্তুত থাকে। আপনি কিভাবে জানতে পারলেন যে আমি সেই মেয়ে? কারণ আমি আপনাকে কখনো না কখনো কোথাও না কোথাও দেখেই ফেলতাম। মিডিয়া, ফটো, ইন্টারভিউ, আপনার মুখে সেই একই জেদ ছিল যা আপনার বাবার ছিল, কিন্তু তাতে কিছু হারানোও ছিল। আর যখন আপনি কাল রাতে আমার দরজায় এলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম। অন্না তখনও সেই একই জায়গায় দাঁড়িয়েছিলেন, তার মস্তিষ্ক, তার হৃদয় সব একে অপরের সাথে জট পাকিয়ে যাচ্ছিল। আমি তো তিনি কথা বলতে পারলেন না। রবি ধীরে ধীরে বললেন, আপনি কি বলেছিলেন কাল? আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন? আমার কিছুই চাই না অন্নাজি, না টাকা, না নাম, না দয়া। আমাকে শুধু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হতো যা আমি একজন লোককে দিয়েছিলাম, যাকে আমি আজও আমার গুরু মানি। অন্না হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সেই অশ্রু শুধু অনুতাপের ছিল না, সেই অশ্রু সেই স্বস্তিরও ছিল যা তিনি অনুভব করছিলেন। একটি ভাঙা হৃদয়ের স্বস্তি সত্যিই মেলে যখন কেউ নিঃশর্তে স্বার্থ ছাড়া তার পাশে দাঁড়ায়। অনেকক্ষণ পর্যন্ত কেউ কিছু বলল না। বাইরে বাতাস এখন দ্রুত বইছিল, সূর্য এখন পুরোপুরি উঠে গিয়েছিল এবং আকাশের নীল স্তরটিতে কোনো নতুন রং ভরছিল। রবি একটি কাপড় দিয়ে চোখের কোণ মুছলেন এবং বললেন, এখানে কিছু লোক আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন শহরের সুযোগ ছেড়ে দিলাম, কিন্তু তারা জানে না যে কিছু সুযোগ নাম এবং টাকার হয় না, কিছু সুযোগ আত্মার সঙ্গে যুক্ত থাকে। যেমন এইটি একটি প্রতিশ্রুতি পালন করার সুযোগ ছিল।
অন্না তার দিকে তাকালেন এবং প্রথমবার তার কাছে এই বাড়ি, এই মাটি, এই চুলা সব আপন মনে হল। তিনি বললেন, আমি এখানে কিছুদিন থাকতে চাই। রবি কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন স্বীকৃতির ভঙ্গিতে। অন্না জানতেন তার জীবন আর আগের মতো থাকবে না। এটি কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল এক পুনর্জন্ম, নিজেকে আবার জানার, তার বাবার ইচ্ছাকে বোঝার এবং সবচেয়ে বেশি নিজের ভেতরের সেই কণ্ঠস্বর শোনার, যাকে তিনি বছরের পর বছর ধরে দমন করে এসেছেন। সেই দিনের পর কিছু পাল্টে গিয়েছিল। বাতাস সেই একই ছিল, আকাশ সেই একই, মাটি সেই একই, কিন্তু অন্যার ভেতরে যেন কোনো দরজা খুলে গিয়েছিল, যার পেছনে অনেক কিছু জমেছিল, ধুলো, স্বপ্ন, অভিযোগ এবং সবচেয়ে বেশি ভুলে যাওয়া প্রশ্ন। এখন তিনি রবির বাড়িতে অতিথি ছিলেন না, এখন তিনি সেই বাড়ির অংশ হয়ে উঠছিলেন। বাসন ধোয়ার কাজে হাত লাগাতেন, সবজি কাটতেন, বইয়ের আলমারি গোছাতেন এবং কখনো কখনো শুধু চুপচাপ বসে সেই নীরবতা শুনতেন, যা এখন তাকে ভয় দেখাত না। এক সকালে রবি তাকে খেতে নিয়ে গেলেন। তোমার কি কখনো মাটিতে হাঁটার ইচ্ছে হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। অন্না পায়ের নিচে ভেজা মাটি দেখলেন। তিনি হিল দেওয়া স্যান্ডেল খুললেন এবং খালি পায়ে রবির পিছনে পিছনে হাঁটতে লাগলেন। প্রথমে তার নোংরা লাগছিল, কিন্তু 2 কদম পরে যেন সেই ভেজা মাটি তার ত্বকের সঙ্গে নয়, তার আত্মার সঙ্গে সম্পর্ক তৈরি করে নিল। এখানে এটা কি বুনেছ? তিনি জিজ্ঞেস করলেন। এই ক্ষেতটা খালি রেখেছি, প্রতি বছর এক টুকরো খালি রাখি, মাটিরও শ্বাস নেওয়ার প্রয়োজন হয়। অন্না চুপ হয়ে গেলেন। সেই কথাটি কেবল মাটির ছিল না, তিনি নিজেকেও সেই খালি ক্ষেতের মতো দেখছিলেন, যেখানে বছরের পর বছর ধরে কাজ চলেছে, কিন্তু কখনো বিশ্রাম মেলেনি। আমি কি এখানে কিছু বুনতে পারি? তিনি ইতস্তত করে জিজ্ঞেস করলেন। রবি হাসলেন। অবশ্যই, কিন্তু প্রথমে জেনে নাও তুমি কি বুনতে চাও। সেই দিনের পর অন্না রোজ খেতে যেতেন, কখনো মাটি উল্টাতেন, কখনো মাটিকে দেখতেন, কখনো শুধু বসে থাকতেন। এবং তারপর একদিন তিনি রবির কাছে এলেন, হাতে তুলসী এবং সূর্যমুখীর বীজ নিয়ে। এই দুটি জিনিস আমি বলতে চাই, একটি যা জীবন দেয় এবং একটি যা আলোর দিকে তাকাতে শেখায়। রবি তার দিকে তাকালেন। তার চোখে এখন সেই হারানো ভাব ছিল না, এখন সেখানে কিছু নতুন ছিল, স্বচ্ছতা, যেন কেউ ভেতরে জ্বলা বাতিটি আবার জ্বালিয়ে দিয়েছে। তারা একসাথে ক্ষেতের মাটি প্রস্তুত করলেন। রবি লাঙল চালালেন, অন্না বীজ বুনলেন। প্রতিটি বীজের সাথে তিনি একটি প্রার্থনা করলেন, নিজের কাছে, তার বাবার কাছে এবং সেই জীবনের কাছে যা তিনি এখন বাঁচতে চান। সেই রাতে তারা উঠোনে বসে খাবার খেলেন, বাজরার রুটি, সবুজ চাটনি এবং ঘোল। বাতাসে সতেজতা ছিল এবং আকাশে পূর্ণিমার চাঁদ। তুমি কি কখনো গ্রাম ছেড়ে যেতে চাওনি? অন্না জিজ্ঞেস করলেন। যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর না। এখন মনে হয় যেখানে শিকড় সেখানেই থাকা উচিত। অনেক দেখলাম ওড়ানকে, এখন মাটিতে চলার মধ্যেও সুখ আছে। আমি তো কখনো ওড়ার থেকে ফুরসাত পাইনি। আজ প্রথমবার মনে হলো যে হাঁটাটাও একটি শিল্প। রবি কিছু বললেন না, কিন্তু তার চোখ সব বলে দিল। পরের দিন গ্রামের স্কুলে বাচ্চাদের ছুটি ছিল। অন্যার মাথায় একটি ধারণা এলো। তিনি রবিকে জিজ্ঞেস করলেন, এখানকার বাচ্চাদের কাছে বই আছে? খুব কম, পুরানো ছেঁড়া ফাটা। বেশিরভাগ বাচ্চা তো বইকে শুধু পরীক্ষা পাশ করার মাধ্যম মনে করে। তাহলে চলো এই চিন্তাটা পাল্টাই। সেই দিনের পর অন্না তার গাড়ি থেকে বেছে যাওয়া জিনিসপত্র, পুরানো ল্যাপটপ, বই, স্টেশনারি সব জড়ো করলেন। তিনি একটি খালি ঘর বেছে নিলেন, যা আগে গুদাম ছিল, এবং সেখানে একটি ছোট লাইব্রেরি তৈরি করতে শুরু করলেন। রবি কাঠের আলমারি বানালেন। গ্রামের মহিলারা এলেন, তারা মেঝেতে রং দিয়ে আলপনা আঁকলেন এবং 2 সপ্তাহ পরে সেই ছোট ঘরটি এখন বইয়ের জগতে পরিণত হয়েছিল। তার নাম রাখা হল দ্বীপঘর। প্রথম দিন যখন বাচ্চারা এলো, তাদের চোখে উৎসাহের চেয়ে ভয় বেশি ছিল। অন্না হেসে বললেন, এখানে কোনো পরীক্ষা হবে না, শুধু স্বপ্ন থাকবে। ধীরে ধীরে বাচ্চারা আসতে লাগল। কেউ চম্পক পড়ত, কেউ এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। আর অন্না, যিনি কখনো নিজের সঙ্গে যুক্ত হওয়ার সময় পাননি, এখন প্রতিদিন বাচ্চাদের গল্প শোনাতেন। রবি দূর থেকে এইসব দেখতে থাকতেন। তার হাসিতে গর্ব ছিল না, শুধু সন্তুষ্টি ছিল। এক সন্ধ্যায় যখন লাইব্রেরি বন্ধ হয়ে গিয়েছিল এবং রবি ও অন্না চা খাচ্ছিলেন, তখন অন্না বললেন, আপনি জানেন আপনি কি? কি? রবি জিজ্ঞেস করলেন।
আপনি একটি বীজ যা সব জায়গায় নিজেকে বুনে দেয় এবং যেখানেই বোনা হয় সেখান থেকে কিছু নতুন গজায়। রবি হাসলেন। তাহলে তুমি কি? অন্না কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আমি সেই জমি যা কখনো নিজেকে অনুর্বর মনে করেছিল, কিন্তু হয়তো এখন আবার সবুজ হতে শুরু করেছে। সেই মুহূর্তে কোনো বড় কথোপকথন ছিল না, কোনো নাটকীয় মোড়ও ছিল না, কিন্তু সেই সন্ধ্যা, সেই সারল্য, সেটিই আসল গল্প ছিল। বাইরে তুলসী গাছ এখন অঙ্কুরিত হতে শুরু করেছিল এবং সূর্যমুখী প্রথম পাতা খুলে দিয়েছিল। অন্না এখন জানতেন, ভেতরে যা বোনা হয় সেটাই বাইরে ফোটে, আর সেই বীজ এখন বোনা হয়ে গিয়েছিল রবির নীরবতায়, গ্রামের মাটিতে এবং তার নিজের আত্মায়। দ্বীপঘর খোলার পর এখন ৩ সপ্তাহ পেরিয়ে গিয়েছিল। গ্রামের বাচ্চাদের মধ্যে নতুন শক্তি ছিল। কিছু বাচ্চা এখন নিজে থেকেই বই বের করে পড়তে শুরু করেছিল, আর কিছু ছবি এঁকে দেয়ালে সেঁটে দিচ্ছিল। মহিলারা সেখানে সেলাই শিখতে শুরু করেছিলেন এবং সন্ধ্যায় যখন সূর্য ডুবতে শুরু করত তখন দ্বীপঘরের উঠোন একটি ছোট সভায় পরিণত হতো। গল্প, চা এবং আশার সভা। অন্যার প্রথমবার মনে হলো যে হয়তো এটাই জীবনের আসল সফলতা, যখন তুমি কারো স্বপ্নে লং ভরতে পারো। কিন্তু যেমনটা প্রতিটি গল্পে হয়, যখন সবকিছু ঠিকঠাক চলতে শুরু করে তখনই কোনো ঝড় মাথা তোলে। সেই দিন অন্না এবং রবি গ্রামের কাছের শহরে গিয়েছিলেন কিছু বই কিনতে এবং একটি সেলাই মেশিন নিতে। ফেরার পথে রাস্তাতেই রবির পুরানো পরিচিত সুরেশ দেখা করলেন, যিনি এখন গ্রামের প্রধানের নির্বাচনে দাঁড়াতে চলেছিলেন। আরে রবি ভাই, শুনছ, এখন তো গ্রামের বাতাস পাল্টে যাচ্ছে, সুরেশ হেসে বললেন, কিন্তু চোখে অন্য কোনো কথা ছিল। বাতাস নয়, চিন্তা পাল্টে যাচ্ছে, রবি শান্ত স্বরে উত্তর দিলেন। চিন্তা পাল্টানোর কাজ বড় লোকেরা করে, গ্রামের লোকেরা তো শুধু দেখতে জানে, চিন্তা করতে নয়। অন্না প্রথমবার সুরেশের কথায় সেই তিক্ততা দেখলেন, যা প্রায়শই ক্ষমতার আকাঙ্ক্ষায় চলে আসে। বড় কথা চিন্তা করার নয়, বোঝার হয়, তিনি উত্তর দিলেন। সুরেশ হাসতে হাসতে চলে গেলেন, কিন্তু সেই হাসিতে একটি চ্যালেঞ্জ ছিল, যেন তিনি বলতে চাইছিলেন, দেখি এই স্বপ্ন কতদিন চলে। রাতে গ্রামে ফেরার পর দ্বীপঘরে তালা ভাঙা পাওয়া গেল। ভেতরে সবকিছু ছড়ানো ছিটানো ছিল। বই ছেঁড়া, আলমারি ভাঙা, কিছু খেলনা এবং স্টেশনারি পুড়িয়ে দেওয়া হয়েছিল। দেয়ালে কয়লা দিয়ে লেখা ছিল, শহরের লোকেরা আমাদের শেখাতে এসো না। অন্নার হাত কাঁপতে লাগল। তিনি ভেতরে গেলেন, ভাঙা বইগুলো তুললেন এবং এক কোণে বসে গেলেন। রবি ধীরে ধীরে কাছে এলেন এবং কিছু না বলে তার পাশে বসে গেলেন। আমি ভেবেছিলাম আমরা কিছু পাল্টাতে পারব। অন্নার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। আমরা এখনও পাল্টাতে পারি, রবি বললেন, কিন্তু প্রতিটি পরিবর্তনকে বিরোধিতার সম্মুখীন হতে হয়। এটা তারই ইঙ্গিত যে আমরা সঠিক দিকে আছি। আমার ভয় করছে। ভয় পাওয়াটা ভুল নয়, কিন্তু ভয়ে থেমে যাওয়া ভুল। পরের দিন গ্রামে পঞ্চায়েত বসল। কিছু লোক দ্বীপঘরের বিপক্ষে ছিল। তাদের মনে হচ্ছিল যে বাচ্চাদের বই দিয়ে ভুল পথে চালিত করা হচ্ছে, যে মেয়েরা এখন বেশি প্রশ্ন করতে শুরু করেছে এবং যে শহরের মেয়েটি এখানে এসে তাদের সংস্কৃতি নষ্ট করছে। আপনারা বলতেন, গ্রামে কেউ কেন এগিয়ে আসে না? এখন যখন কেউ এসেছে তখন আপনারা তার ইট ভাঙছেন, রবি সভায় বললেন। আমাদের নিজেদের পদ্ধতি চাই, বাইরের লোকের নয়, সুরেশ বলল। তাহলে নিজেদের পদ্ধতি কি? বাচ্চাদের স্কুল থেকে সরিয়ে খেতে লাগানো, মেয়েদের চুপ থাকতে শেখানো? সভায় একটি নীরবতা নেমে এলো। অনিয়া প্রথমবার খোলাখুলিভাবে বললেন, আমি এখানে কাউকে পাল্টাতে আসিনি, আমি নিজেকে পাল্টাতে এসেছিলাম। যদি আমার উপস্থিতি আপনাদের ভয় দেখায়, তবে হয়তো ভয় আপনাদের নয়, আপনাদের চিন্তাভাবনার। তার কথা অনেককে চমকে দিল। কিছু মহিলা তার দিকে সম্মতিসূচকভাবে তাকালেন। কিছু বয়স্ক লোকের চোখে প্রশ্ন ছিল, কিন্তু কিছু বাচ্চার চোখে আশা ছিল। পঞ্চায়েতের শেষে সিদ্ধান্ত হল যে দ্বীপঘর বন্ধ হবে না, কিন্তু একটি নজরদারি কমিটি গঠন করা হবে। রবি এবং অনিয়া এই শর্ত মেনে নিলেন। সেই রাতে অন্না উঠোনে বসে চুলায় দুধ গরম করতে করতে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো ভেবেছিলেন যে এত বিরোধিতা হবে? হ্যাঁ, রবি বললেন, কারণ যে দেওয়ালগুলিতে বছরের পর বছর ধরে কোনো জানালা মেলেনি, সেখানে প্রথম আলো সবসময় চোখে লাগে। আমি ভেঙে যেতে চাই না, কিন্তু কখনো কখনো মনে হয় আমার সাহস নেই।
রবি চুপচাপ তার হাতে গরম চায়ের পেয়ালা ধরিয়ে দিলেন এবং বললেন, সাহস সেটাই যা ভয় সত্ত্বেও এগিয়ে যায়। যে ভয় দেখেনি সে সাহসী নয়, বোকা। ধীরে ধীরে গ্রামে দুটি ধারা তৈরি হতে লাগল, একটি যা পরিবর্তনকে মেনে নিতে শুরু করল এবং অন্যটি যা প্রতিটি পরিবর্তনে বিপদ দেখত। একদিন গ্রামেরই একটি মেয়ে রেখা, যে দ্বীপঘরে নিয়মিত আসত, কাঁদতে কাঁদতে এলো। মা বলছে এখন আমি আর সেখানে যেন না যাই, বলছে সেখানে গেলে মেয়েরা বিগড়ে যায়। নিচে গল্পটির এই অংশটি দৃশ্যপট অনুযায়ী ভাগ করে হুবহু তুলে ধরা হল। অন্না তার হাত ধরলেন, তার চোখে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি নিজেকে বিগড়ে যাওয়া মনে করো? রেখা চোখ মুছে মাথা নাড়াল, না। তাহলে অন্য কারো সংজ্ঞা দিয়ে নিজেকে মাপতে যেও না। সেই দিনটি অন্নার জন্য চূড়ান্ত ছিল। তিনি বুঝতে পারলেন যে যদি এই লড়াই লড়তে হয় তবে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে। সেই রাতে যখন তিনি তার ঘরে বসেছিলেন, তখন তিনি তার বাবার পুরানো ডায়েরি বের করলেন যা রবি তাকে দিয়েছিলেন। তাতে একটি লাইন লেখা ছিল, আসল পরিবর্তন তখনই হয় যখন তুমি একা চলতে তৈরি হও, করতালি ছাড়া, প্রশংসা ছাড়া, শুধু নিজের বিশ্বাসের জোরে। সেই লাইনটি এখন তার জীবনের পথপ্রদর্শক হতে চলেছিল। সেই রাতের পর অন্নার চোখে একটি নতুন তেজ ছিল, ক্লান্তি ছিল, অশ্রুও ছিল, কিন্তু কোথাও না কোথাও ভেতরে একটি জেদ গজিয়ে উঠেছিল, এমন কিছু করার যা শুধু প্রতিক্রিয়া নয়, বরং দিক নির্দেশ হয়ে যায়। পরের দিন সকালে তিনি রবির কাছে গেলেন। আমি কিছু করতে চাই, এমন কিছু যা শুধু দ্বীপঘরকে নয়, এই পুরো গ্রামকে এগিয়ে নিয়ে যাবে। রবি তার চোখে তাকালেন। সেখানে এখন শহরের ঝলক ছিল না, বরং সেই মাটির ঔজ্জ্বল্য ছিল যা ভিজে গিয়ে বীজকে জীবন দেয়। কি করতে চাও? তিনি জিজ্ঞেস করলেন। আমি একটি মেলা বসাতে চাই, গ্রামের মেলা, যেখানে বাচ্চারা তাদের আঁকা ছবি, গল্প, কবিতা উপস্থাপন করবে, মহিলারা তাদের হস্তশিল্প এবং রান্না করা খাবার বিক্রি করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেখানে পুরো গ্রাম একসাথে বসবে, শুনবে এবং দেখবে যে এই পরিবর্তনটা কি। রবি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর হাসলেন। এই ধারণা তোমার বাবার খুব পছন্দ হতো। মেলার প্রস্তুতি শুরু হল। প্রথমে রবি গ্রামের কিছু যুবকের সাথে কথা বললেন। শুরুতে দ্বিধা ছিল, কিন্তু যখন অন্না নিজের টাকা দিয়ে রং, কাগজ, তাঁবু এবং মঞ্চের ব্যবস্থা করতে শুরু করলেন, তখন লোকেরা যুক্ত হতে লাগল। তুমি এসব নিজের টাকা দিয়ে কেন করছো? কেউ জিজ্ঞেস করল। অন্না হেসে বললেন, কারণ এটা আমার বাড়ি এখন, আর নিজের বাড়িকে সাজানোর জন্য বাইরে সাহায্য চাইতে হয় না। কিছুদিনের মধ্যেই পুরো গ্রামকে পাল্টে যেতে দেখা গেল। বাচ্চারা সকালে স্কুল এবং সন্ধ্যায় দ্বীপঘরে অনুশীলন করত। মহিলারা পাঁপড়, আচার এবং সূচিকর্মের নমুনা তৈরি করতেন। পুরুষেরা বাঁশ ও কাঠ দিয়ে মঞ্চ তৈরি করতেন। গ্রামের গলিগলিতে চাঞ্চল্য ছিল, আর এই চাঞ্চল্য ছিল আশার, ভয়ের নয়। কিন্তু প্রতিটি পরিবর্তনের সাথে প্রতিরোধও আসে। সুরেশ, যিনি পঞ্চায়েতের ভাবী প্রার্থী ছিলেন, তার এইসব হজম হচ্ছিল না। এই মেয়েটি আমাদের গ্রাম পাল্টে দেবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তিনি তার কিছু সমর্থককে বললেন। এক রাতে যখন তাঁবু বাঁধা হচ্ছিল, তখন হঠাৎ দড়ি কেটে দেওয়া হলো। তাঁবু মাটিতে পড়ে গেল। কিছু লোক দ্বীপঘরের দেওয়ালে আবার অপমানজনক স্লোগান লিখে দিল। পরের দিন গ্রাম আবার দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। রবিকে কিছু লোক পরামর্শ দিতে লাগল, বোনকে বোঝাও, এই সব করো না, গ্রামের শান্তি নষ্ট হয়ে যাবে। রবি শান্ত স্বরে বললেন, শান্তি তখন নষ্ট হয় যখন লোকেরা ভয়ে চুপ থাকে। এখন হয়তো সত্যি বলার সময় এসেছে। অন্নার এবার ভয় লাগল না। তিনি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন, মেলা হবে, কারো ভালো লাগুক বা না লাগুক, আর যারা এতে ভয় পায় তারা পরিবর্তনকে নয়, নিজেকে ভয় পায়। তার এই দৃঢ়তা গ্রামের কিছু বয়স্ক লোককে প্রভাবিত করল। তাদের মধ্যে একজন রামদিন চাচা, যিনি প্রথমে বিরোধিতায় ছিলেন, মঞ্চে এলেন এবং বললেন, আমরা ভেবেছিলাম এই মেয়েটি শুধু দেখানোর জন্য এসেছে, কিন্তু এখন বুঝলাম এ সত্যিই কিছু পাল্টাতে যায়। সেই দিন প্রথমবার ভিড়ের মধ্যে হাততালি পড়ল। মেলার আগের সন্ধ্যা ছিল। তাঁবু আবার লাগানো হয়ে গিয়েছিল। বাচ্চারা মঞ্চে তাদের উপস্থাপনা প্রস্তুত করেছিল। মহিলারা তাদের পণ্য সাজিয়েছিলেন। অন্না উঠোনে বসে একটি লম্বা শ্বাস নিলেন। কখনো ভেবেছিলে আমি একটি গ্রামের মেলার প্রস্তুতি করব? তিনি রবিকে জিজ্ঞেস করলেন। কখনো ভেবেছিলাম আমি একটি শহরের মেয়ের সঙ্গে তুলসী গাছ লাগাবো? রবি হেসে বললেন। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, অন্না একা দ্বীপঘরে গেলেন। তিনি একটি প্রদীপ জ্বালালেন এবং বইয়ের মাঝে বসে গেলেন। সেখানেই একটি বইয়ের পাতার মধ্যে থেকে তিনি একটি পুরানো চিঠি পেলেন, সম্ভবত তার বাবার। সেই চিঠিটি কখনো রবির জন্য লেখা হয়েছিল, কিন্তু কখনো পাঠানো হয়নি।
প্রিয় রবি, যদি আমার মেয়ে কখনো সেখানে পৌঁছায় যেখানে তুমি আছো, তবে জেনে লেখো সে পথ খুঁজছে। তাকে সঠিক ভুলের পাঠ দিও না, শুধু তাকে তার মাটির সাথে মিশিয়ে দিও। সে নিজে থেকেই বুঝে যাবে যে তাকে কোন দিকে যেতে হবে। অন্যার চোখ ভিজে গেল। তিনি সেই চিঠিটি তার বুকে চেপে ধরলেন এবং মনে মনে বললেন, বাবা, আমি পৌঁছে গেছি। পরের দিন সকালে মেলা শুরু হলো। বাচ্চাদের আওয়াজ, ঢোলের বাজনা এবং মহিলাদের হাসি গ্রামের কোনায় কোনায় প্রতিধ্বনিত হচ্ছিল। রবি দ্বীপঘরের বাইরে বোর্ডে একটি লাইন লিখেছিলেন, যেখানে বাচ্চাদের হাসি সেখানেই পরিবর্তনের শুরু। মেলায় আসা লোকেরা অবাক হয়েছিল। সেখানে কোনো রাজনৈতিক পতাকা ছিল না, কোনো নেতা নেই, কোনো বক্তৃতা নেই, শুধু গল্প ছিল, সঙ্গীত ছিল এবং গ্রামের আত্মা ছিল, যা প্রথমবার নিজেকে খোলাখুলিভাবে দেখাচ্ছিল। অন্না মঞ্চে গেলেন এবং বললেন, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখানে এসে জানলাম যে আমি নিজেকে সবচেয়ে বেশি হারিয়েছিলাম। আজ যখন আপনাদের সবার মাঝে আছি, আমার মনে হয় আমি আবার বাঁচছি। সেখানে বসে থাকা বাচ্চাদের মধ্যে রেখা সবার আগে হাততালি দিল। তারপর ধীরে ধীরে পুরো গ্রাম হাততালিতে ডুবে গেল। কিন্তু এই জয় এখনও পুরো ছিল না। সুরেশ দূর থেকে দেখছিল। তার চোখে হাড়ের জ্বালা ছিল, কিন্তু এবার তিনি চুপ ছিলেন, হয়তো এই অনুভূতির সাথে যে এখন পরিবর্তনকে থামানো যাবে না। রাতে যখন সব শান্ত হল, অন্না এবং রবি আবার সেই একই জায়গায় বসলেন, যেখানে প্রথমে তুলসীর বীজ বুনেছিলেন। এখন গাছটি হাঁটু পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল। অন্না বললেন, এই তুলসী এবং সূর্যমুখী দুজনেই একসাথে বাড়ছে, একটি মাটিতে গভীরে এবং একটি আকাশের দিকে। রবি ধীরে ধীরে উত্তর দিলেন, যেমন তুমি তোমার শিকড়কে চিনছ এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ। অন্না সেই রাতে কোনো উত্তর দিলেন না। তার এখন শব্দের নয়, শুধু কাজের প্রয়োজন ছিল, এবং পরের কাজটি তার কোথাও বড় হতে চলেছিল। মেলার দুদিন পর গ্রামে একটি নতুন সকাল হল। এখন দ্বীপঘর শুধু একটি লাইব্রেরি ছিল না, সেটি গ্রামের চেতনা হয়ে উঠেছিল। সেখানে মহিলারা এসে পড়তে শিখছিলেন, বাচ্চারা বক্তৃতা দেবার চেষ্টা করছিল, এবং কিছু পুরুষও এখন সন্ধ্যায় বসে সংবাদ পড়তে শুরু করেছিলেন। অন্যার মনে হল যেন তিনি কোনো স্বপ্নে বাঁচছেন, কিন্তু এই স্বপ্নে এখন ভয় ছিল না, বরং দায়িত্ব ছিল। তুমি কিছু পাল্টে গেছ, রবি এক সন্ধ্যায় তাকে বললেন। না, তিনি উত্তর দিলেন, আমি শুধু মনে করিয়ে দিয়েছি যে পরিবর্তন সম্ভব। কিন্তু যেই জিনিসগুলি শুধরে যায়, দুনিয়া সেগুলিকে পরীক্ষা করে। এক সকালে শহর থেকে কিছু সাংবাদিক গ্রামে পৌঁছালেন। তারা দ্বীপঘর, মেলা, অন্যা এবং তার পরিবর্তনের গল্প শুনেছিলেন, এবং তারা এই নায়িকার মুখ দেখাতে চেয়েছিলেন। অন্যা প্রথমে দ্বিধা করলেন, তারপর রাজি হলেন, কিন্তু একটি শর্তে। যদি আপনারা আমার গল্প দেখাতে চান, তবে সেই বাচ্চাদেরও আওয়াজ দেখান, যারা তাদের ভয় ভেঙে কথা বলতে শিখেছে। রিপোর্টাররা রাজি হলেন। তারা সাক্ষাৎকার নিলেন, ভিডিও বানালেন এবং শেষে রবিকেও কিছু প্রশ্ন করলেন। আপনার কেমন লাগছে যে আপনার গ্রামের একটি সাধারণ লাইব্রেরি এখন জাতীয় আলোচনার বিষয় হয়ে গেছে? রবি হেসে বললেন, এই লাইব্রেরি সাধারণ নয়, এটি সেই জানালা যা দিয়ে আমাদের বাচ্চারা প্রথমবার বাইরে উঁকে দিয়েছে, এবং যখন কোনো বাচ্চা বাইরে দেখা শুরু করে, তখন একদিন উড়তেও শেখে। রিপোর্টটি পরের দিন সকালে অনেক নিউজ চ্যানেলে চলল। এক শহরের মেয়ে যে গ্রামের কণ্ঠস্বর হল, এই শিরোনাম অন্যাকে শিরোনামে নিয়ে এলো। ফোন কল আসতে লাগল, ইন্টারভিউয়ের অফার, পুরস্কারের আমন্ত্রণ। অন্যার জন্য এই সব অপ্রত্যাশিত ছিল। যিনি কখনো শহরের ক্যামেরাকে জীবনধারণের অভ্যাস বানিয়ে নিয়েছিলেন, এখন যখন তিনি ক্যামেরা থেকে দূরে ছিলেন, তখন ক্যামেরা তার পিছনে ছিল। সেই রাতে রবি জিজ্ঞেস করলেন, কি এখন কি তুমি ফিরে যাবে? অন্যা কিছুক্ষণ চুপ রইলেন। যদি যাওয়ার হতো তাহলে প্রথমবারই ফিরে যেতাম, এখন তো আমি নিজেকে এখানেই বুনে দিয়েছি। কিন্তু যেমনটা প্রতিটি গল্পে একটি মোড় আসে, এখানেও একটি এলো। এক সন্ধ্যায় যখন রবি ক্ষেত থেকে ফিরছিলেন, তখন গ্রামের বাইরে দুজন লোক তার জন্য অপেক্ষা করছিলেন। শহর থেকে আসা দুজন উকিল। আপনি কি রবি কুমার? তারা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রবি অবাক হয়ে বললেন। তাহলে এই নোটিশ আপনার জন্য। তারা একটি কাগজ ধরিয়ে দিয়ে চলে গেলেন। রবি যখন কাগজটি পড়লেন, তখন কিছু মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেল। অন্যার নামের যে ফাউন্ডেশন তিনি বাচ্চাদের এবং মহিলাদের জন্য রেজিস্টার করিয়েছিলেন, সেটির উপর একজন ব্যক্তি প্রতারণা এবং জমির অবৈধ ব্যবহারের অভিযোগ এনেছিলেন। রবি দেরি না করে অন্যাকে ডাকলেন। নোটিশটি পড়েই তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এটা মিথ্যা। আমি সব আইনিভাবে করেছি,
জমিও পঞ্চায়েত থেকে অনুমোদিত। অন্না বললেন। আমি জানি, রবি বললেন, কিন্তু এখন আমাদের এটিকে প্রমাণও করতে হবে। 2 দিন পর পঞ্চায়েত আবার ডাকা হলো। সেখানে অভিযোগকারী ব্যক্তি আর কেউ নন, সুরেশ ছিলেন। এই শহরের মেয়ে যে আমাদের শেখানোর চেষ্টা করল, এখন নিজের নামে আমাদের জমি দখল করছে। আর এই রবি যে এর সঙ্গে দাঁড়িয়ে আছে, তাকেও আমরা চিনে নেব। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। অন্না মঞ্চে এলেন। তিনি কোনো ভাষণ দিলেন না। তিনি চুপচাপ একটি ফোল্ডার বের করলেন, যাতে সমস্ত নথি ছিল। পঞ্চদের অনুমতি, বাচ্চাদের সাক্ষ্য, মহিলাদের সাক্ষ্য। তারপর তিনি শুধু একটি বাক্য বললেন, আপনারা চাইলে আমি এই সব ছেড়ে চলে যাব, কিন্তু একটি প্রশ্ন রেখে যাব। আপনারা কি আপনাদের বাচ্চাদের কাছ থেকে সেই সব কেড়ে নেবেন যা তারা প্রথমবার পেয়েছে? একজন বৃদ্ধা মহিলা মঞ্চ পর্যন্ত এলেন। ইনিই রামদিন চাচার স্ত্রী। তিনি এগিয়ে এসে বললেন, আমি আমার নাতনিকে প্রথমবার নিজে থেকে প্রশ্ন করতে দেখেছি, এই মেয়ে যদি এখান থেকে চলে যায়, তাহলে আমাদের মেয়েরা আবার চুপ হয়ে যাবে। তারপর একে একে মহিলা, বাচ্চা এবং কিছু বয়স্ক লোক সামনে আসতে লাগলেন। কেউ কবিতা শোনালো, কেউ ছবি দেখালো এবং কেউ শুধু এতটুকুই বলল, দ্বীপঘর আমাদের। পঞ্চায়েত রায় দিল অভিযোগ ভিত্তিহীন এবং ফাউন্ডেশনকে গ্রামের সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। সুরেশ হেরে গিয়েছিল, শুধু নির্বাচনের লড়াই নয়, বরং সেই লড়াই যা ভয় এবং পরিবর্তনের মধ্যে ছিল। সেই রাতে অন্না প্রথমবার অনেকক্ষণ কাঁদলেন। তুমি কাঁদছ কেন? রবি জিজ্ঞেস করলেন। কারণ এখন আমার বিশ্বাস হয়ে গেছে আমি একা নই। রবি কোনো উত্তর দিলেন না। তিনি জানতেন এই অশ্রু দুর্বলতার ছিল না, এই অশ্রু সেই কষ্টের ছিল যা এখন স্বাধীনতায় পাল্টে যাচ্ছিল। পরের দিন সকালে অন্না একটি নতুন সংকল্প নিলেন। এখন দ্বীপঘর শুধু একটি গ্রামে থাকবে না, আমরা আরও গ্রামেও এটাই শুরু করব, সব জায়গায় যেখানে কোনো বাচ্চা তার স্বপ্নের জন্য জায়গা খুঁজছে। রবি তার দিকে তাকালেন। এখন সেই মেয়েটি যে কখনো তার জুতো নোংরা হওয়ার ভয় পেত, এখন পুরো মাটিতে নেমে এসেছে। তিনি বললেন, যদি তুমি হাঁটো তাহলে আমি সঙ্গে আছি, কিন্তু এই রাস্তা সহজ হবে না। অন্না হেসে বললেন, এখন আমি সহজ রাস্তার জন্য তৈরি নই। সেই দিন সূর্য আরও একটু উজ্জ্বল ছিল, খেতে বাতাস জোরে বইছিল এবং গ্রামের গলিগুলোতে বাচ্চাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। দ্বীপঘর এখন একটি স্বপ্ন ছিল না, সেটি আন্দোলনে পরিণত হয়েছিল। দ্বীপঘরের জয় শুধু একটি পঞ্চায়েতের জয় ছিল না, এটি সেই কণ্ঠস্বরগুলির জয় ছিল যা বছরের পর বছর ধরে দমন করা হয়েছিল। এই প্রথমবার ছিল যখন গ্রামের মহিলারা ভয় ছাড়া কথা বলছিলেন, যখন বাচ্চারা তাদের স্বপ্নকে শব্দে রূপ দিচ্ছিল, এবং যখন পরিবর্তন শুধু একটি স্লোগান নয়, একটি জীবন্ত সত্য ছিল। কিন্তু অন্যার নজর এখন শুধু একটি গ্রামের উপর ছিল না। আমাদের এই প্রদীপ অন্য কোথাও জ্বালাতে হবে, তিনি রবিকে বললেন। তোমার মানে? রবি জিজ্ঞেস করলেন, যদিও তিনি আগেই জানতেন। শুধু এই গ্রাম কেন, আশেপাশের গ্রামেও তো বাচ্চা আছে, যাদের চোখে একই প্রশ্ন থাকবে, সেই একই শূন্যতা থাকবে যা কখনো আমার চোখে ছিল। রবি হাসলেন, আর সেই শূন্যতা এখন তোমার সংকল্পে পরিণত হয়েছে। অন্না একটি পরিকল্পনা তৈরি করলেন, প্রতি মাসে একটি নতুন গ্রাম, একটি নতুন শুরু। কিন্তু এটা সহজ ছিল না, সম্পদ সীমিত ছিল, মানুষজন অচেনা ছিল, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশ্বাস। প্রথম গ্রামটি বেছে নেওয়া হল পাশের গ্রাম নাগরপুর। সেখানে আগেই অন্যা সম্পর্কে কথা হচ্ছিল, কিছু প্রশংসা, কিছু অবিশ্বাস এবং কিছু বিরোধিতা। শহরের মেয়ে আসছে, আবার আমাদের চিন্তা পাল্টাতে। অন্যা এটির মোকাবিলা খোলা মনে করলেন। তিনি রবির সাথে নাগরপুর গেলেন। কোনো অভ্যর্থনা হল না, কিছু লোক চোখ সরিয়ে নিল, কিছু লোক টিটকারি দিল। তিনি গ্রামের মাঝখানে একটি ছায়াময় গাছের নিচে দাঁড়িয়ে শুধু এতটুকুই বললেন, আমি আপনাদের কিছু শেখাতে আসিনি, আমি নিজে শিখতে এসেছি, আপনাদের বাচ্চাদের কাছ থেকে, আপনাদের জীবন থেকে, আপনাদের পরিশ্রম থেকে। কিন্তু যদি আপনারা চান, তাহলে আমরা একসাথে কিছু তৈরি করতে পারি যা এই মাটির সাথে যুক্ত এবং আকাশ পর্যন্ত যাবে। কিছু বাচ্চা কৌতূহল নিয়ে তার দিকে তাকালো, কিছু মহিলা ধীরে ধীরে মাথা নাড়লেন। কিন্তু গ্রামের প্রধান দাঁড়িয়েছিলেন। এখানে লেখাপড়ার চেয়ে বেশি জরুরি খেতে কাজ, স্বপ্ন ক্ষুধা মেটায় না, তিনি বললেন। অন্যা চুপ রইলেন। তিনি কোনো তর্ক করলেন না, কোনো ভাষণ দিলেন না, শুধু একটি ঝোলা খুললেন এবং তার মধ্য থেকে মাটির তৈরি ছোট ছোট বই বের করলেন। প্রতিটি বইতে বাচ্চাদের আঁকা ছবি এবং গল্প ছিল, যা তারা দ্বীপঘরে তৈরি করেছিল। এগুলি সেই স্বপ্ন যা এই বাচ্চারা নিজেরাই তৈরি করেছে। এই বইগুলি ক্ষুধা মেটায় না, কিন্তু এগুলি সেই ক্ষুধা শেষ করতে পারে যা চিন্তা করার স্বাধীনতার হয়। গ্রামের কিছু যুবক কাছে এলো, বই দেখতে লাগল।
ধীরে ধীরে পরিবেশ নরম হতে লাগল। অন্না একটি ছোট জায়গা চাইলেন যেখানে তিনি 1 সপ্তাহ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন। গ্রামের মন্দিরের পিছনে একটি পুরানো ঝুপটি দেওয়া হলো, যেখানে আগে গরু মোষ বাঁধা হতো। এখান থেকেই শুরু করব, তিনি বললেন। পরের 7 দিন তিনি এবং রবি রোজ বাচ্চাদের ডাকতেন, গল্প শোনাতেন, ছবি আঁকাতেন, এবং যখন বাচ্চারা আসত না তখন তারা নিজেরাই গ্রামের গলিগুলোতে গিয়ে তাদের ডাকতেন। শুরুতে শুধু 5 জন বাচ্চা এলো, তারপর 10, তারপর 15। 8ম দিনে একজন মহিলা এলেন, তার হাতে বাসি রুটি ছিল। এইটা আমার ছেলে তোমার জন্য পাঠিয়েছে। সে বলছে যে প্রথমবার তার মনে হলো যে সেও কিছু হতে পারে। অন্যা রুটি নিলেন, চোখ ভরে এলো। এই সম্মান কোনো পুরস্কারের চেয়ে বড় ছিল। ধীরে ধীরে গ্রাম পাল্টাতে লাগল। ঝুপটিটিকে রং করা হলো, তার বাইরে একটি বোর্ড লাগানো হলো, নবদ্বীপ কেন্দ্র। এটি এখন দ্বীপঘরের 2য় শাখা ছিল। এই সাফল্যের পরে অন্না অনেক আমন্ত্রণ পেতে লাগলেন। জেলা প্রশাসন তাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো, গ্রাম উন্নয়নে মহিলা নেতৃত্ব নিয়ে ভাষণ দেওয়ার জন্য। রবি কিছুটা চিন্তিত ছিলেন। সেখানে অনেক নেতা থাকবেন, অফিসার থাকবেন, তাদের জগৎটা আলাদা। অন্না বললেন, আর আমার জগৎ এখন মাটির সাথে যুক্ত, হয়তো তাদের এটাই শুনতে হবে। সেই দিন যখন তিনি মঞ্চে গেলেন, তখন তার কাছে কোনো স্লাইড শো ছিল না, কোনো পরিসংখ্যান ছিল না, শুধু অভিজ্ঞতা ছিল। আমি ভেবেছিলাম পরিবর্তন শহর থেকে আসে, কিন্তু আমাকে গ্রামের একটি মেয়ে শিখিয়েছে যে যখন তুমি নাম ছাড়া কিছু ভালো করো তখন তার প্রভাব সবচেয়ে গভীর হয়। লোকেরা শুনতে লাগল, কিছুজন মাথা নাড়ালেন, কিছুজন হাততালি দিলেন। অনুষ্ঠানের পর একজন সিনিয়র অফিসার কাছে এলেন। আপনার সংস্থার জন্য সরকার থেকে সাহায্য পাওয়া যেতে পারে যদি আপনি চান। অন্না বললেন, আমার সাহায্য নয়, অংশীদারিত্ব চাই, যেখানে সরকার শুনবে এবং গ্রাম বলবে। তার সারল্য এবং স্পষ্টতা প্রভাব ফেলল। পরের মাসে তার সংস্থা জেলা স্তরে উদাহরণমূলক উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেল। কিন্তু তার জন্য সবচেয়ে বড় জয় ছিল সেইটা যখন নাগরপুরের রেখা প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে কবিতা পড়ল, নিজের লেখা কবিতা। সে পড়ল, মা বলতেন পড়লে পেট ভরে না। আমি মাকে জিজ্ঞেস করলাম, স্বপ্নেরও কি স্বাদ হয়? আজ যখন আমি বই খুলি তখন ক্ষুধা কম লাগে, কারণ ভেতর থেকে ভরতে শুরু করেছি। সেই দিন দ্বীপঘরের ছাদে অন্না চুপচাপ আকাশের দিকে তাকালেন। কিছু তারা ছিল, কিছু অন্ধকার ছিল, কিন্তু এখন তিনি অন্ধকারকে ভয় পেতেন না। রবি, তিনি বললেন, আমরা আরও গ্রামে যাই। রবি হেসে বললেন, যতক্ষণ সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে থাকবে আমরা হাঁটতে থাকব। এবং তারা আবার তাদের ঝোলা নিলেন, বই বাঁধলেন, কিছু বীজ পকেটে রাখলেন এবং বেরিয়ে পড়লেন। কারণ এখন এটা শুধু একটি আন্দোলন ছিল না, এটি বিশ্বাস ছিল যে যেখানেই কোনো বাচ্চা স্বপ্ন না দেখে ঘুমিয়ে যায় সেখানেই প্রদীপ জ্বালানো জরুরি। 6 মাস পেরিয়ে গিয়েছিল। দ্বীপঘর এখন একটি ধারণায় পরিণত হয়েছিল। শুধু গ্রামেই নয়, শহরেও এর প্রতিধ্বনি পৌঁছাতে শুরু করেছিল। অন্না এবং রবি মিলে 7টি গ্রামে নবদ্বীপ কেন্দ্র খুলেছিলেন। প্রতিটি জায়গায় একটি পুরনো স্থানকে রং করে, বই দিয়ে ভরে, বাচ্চাদের আওয়াজ দিয়ে বাঁচিয়ে তোলা হয়েছিল। প্রতিটি গ্রামে একটি বাচ্চা এখন নিজেকে অদৃশ্য নয়, বরং প্রয়োজনীয় মনে করতে শুরু করেছিল। কিন্তু প্রতিটি যাত্রার শেষ ধাপের মতো অন্যার যাত্রারও এখন একটি নতুন দিকের প্রয়োজন ছিল। এক সকালে রবি দেখলেন যে অন্না চুপচাপ বসে আছেন, একটি পুরনো ডায়েরিতে কিছু লিখছেন। কি ভাবছ? তিনি জিজ্ঞেস করলেন। ভাবছি, ফেরার সময় এসে গেছে। রবির স্বর মৃদু ছিল, যেন তিনি আগেই উত্তর জানতেন। শহর, সেখানেও তো বাচ্চা আছে, গলিগুলোতে ঘোরাঘুরি করছে, স্কুল থেকে দূরে, স্বপ্ন থেকে দূরে, সেখানেও প্রদীপের প্রয়োজন। রবি কিছু বললেন না। অন্না তার হাতে একটি কাগজ রাখলেন। দ্বীপঘর ট্রাস্টের সম্প্রসারণ পরিকল্পনা, যাতে শহরের বস্তিগুলোতে ছোট লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি এবং মহিলা ক্ষমতায়ন কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল। আমি ফিরছি, কিন্তু পিছনে নয়, সামনে। রবি হেসে বললেন, আমি জানতাম একদিন এমনটা হবে। আর তুমি? অন্না জিজ্ঞেস করলেন। আমি এখানেই থাকব, কারণ প্রতিটি জাহাজের একটি কিনারা দরকার। তুমি উড়বে, আমি অপেক্ষা করব। পরের দিন গ্রামে বিদায়ের আয়োজন হল। অন্না সবাইকে ডাকলেন। আমি যাচ্ছি, তিনি বললেন, কিন্তু আপনারা যা দিয়েছেন তা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। এই বিশ্বাস যে পরিবর্তন সম্ভব, এবং এই প্রতিশ্রুতি যে দ্বীপঘর এখন শুধু একটি জায়গা নয়, একটি অনুভূতি। বাচ্চারা মন খারাপ করল। রেখা তার হাত ধরল। আপনি আবার আসবেন তো? হ্যাঁ, অন্না বললেন, প্রতিবার যখন তোমার শব্দ বই হবে, প্রতিবার যখন তোমার কবিতা মঞ্চে প্রতিধ্বনিত হবে, আমি সেখানেই থাকব, তোমার সাথে।
বিদায়ের সকাল ছিল। তিনি সেই একই লাল ওড়না পরেছিলেন যা প্রথমবার গ্রামে এসেছিলেন। এখন তা ধুলো দিয়ে নয়, পরিশ্রমের রেখা দিয়ে মোড়া ছিল। যখন তিনি রবির কাছ থেকে বিদায় নিতে এলেন, তখন তিনি তুলসী গাছের পাশে বসেছিলেন। এই নাও, তিনি একটি টব তার দিকে এগিয়ে দিলেন, সেই তুলসীর একটি অংশ। এটি সেখানে লাগাবে যেখানে তোমার পরের দ্বীপঘর খুলবে। অন্না এটিকে ধরলেন যেন এটি কোনো আমানত। আর এইটা, রবি অন্য একটি প্যাকেট দিলেন, সূর্যমুখীর বীজ। একটি বীজ সেই প্রতিটি বাচ্চার নামে যারা কখনো ভেবেছিল যে তারা শুধু মাটির অংশ, কিন্তু আসলে তারা তো আলোর পিছনে ছুটতে পারে। তিনি শুধু বললেন ধন্যবাদ। বাস চলতে শুরু করল। জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে অন্না প্রথমবার গ্রামকে পিছনে ছাড়লেন, কিন্তু মনে হল যেন তিনি নিজেকে সামনে নিয়ে যাচ্ছেন। কিছু মাস পর শহরের একটি বস্তিতে একটি পুরানো বাসকে রং করা হলো। তার বাইরে লেখা হলো চলন্ত লাইব্রেরি, যেখানে শব্দ বাড়িতে পৌঁছায়। সেখানেই এক কোণে তুলসী গাছ ছিল এবং ভেতরে দেওয়ালে বাচ্চাদের আঁকা ছবি। একদিন একজন সাংবাদিক এলেন, সেই একই জন যিনি দ্বীপঘরের শুরুটা কভার করেছিলেন। আপনার এখন কি মনে হয়? তিনি জিজ্ঞেস করলেন। অন্না হেসে উত্তর দিলেন, আগে আমি ভাবতাম যে পরিবর্তনের মানে হলো দুনিয়া পাল্টানো। এখন বুঝি, যদি একটি বাচ্চা নিজের ভেতরে আলো দেখতে পায়, তাহলে একটি দুনিয়া নিজেই পাল্টে যায়। আর রবি? সাংবাদিক জিজ্ঞেস করলেন। অন্না আকাশের দিকে তাকালেন। তিনি সেখানেই আছেন যেখানে বীজ বোনা হয়। আমি সেখানেই আছি যেখানে সেই বীজ অঙ্কুরিত হয়। সেই গ্রামেই রবি এখনও প্রতিদিন সকালে দ্বীপঘর খোলেন, বই গোছান এবং বাচ্চাদের কবিতা শেখান। একদিন তিনি দেখলেন যে দরজায় একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। আমি নতুন, আমি পড়তে পারি না। রবি দরজাটি পুরো খুললেন। তাহলে এসো, এখান থেকেই শুরু হয় প্রদীপ। শেষ দৃশ্যে অন্না একটি মঞ্চে দাঁড়িয়ে থাকেন, পিছনে স্ক্রিনে বাচ্চাদের হাসি, গান, ছবি। তিনি বলেন, আমরা সব জায়গায় সবাইকে পাল্টাতে পারি না, কিন্তু আমরা একটি বাচ্চা, একটি গ্রাম, একটি স্বপ্ন অবশ্যই পাল্টাতে পারি, এবং কখনো কখনো শুধু সেটাই যথেষ্ট হয়। লোকেরা হাততালি দেয়, কিন্তু অন্না শুধু হাসেন, কারণ তিনি জানেন আসল হাততালি তো তখনই বেজেছিল যখন কেউ প্রথমবার নিজেকে বলেছিল, আমিও কিছু করতে পারি। এবং প্রদীপ কখনো নিভে যায় না যদি কেউ প্রতি রাতে তাকে আবার জ্বালাতে তৈরি থাকে।